Hello students, so welcome to Rise Eyes YouTube channel. আমি অমিত কিরণ চৌধুরী. Today is in our deep analysis. We are going to discuss World Trade Organization WTO. WTO আজকে কিন্তু নিউজ পেপারে এসছে, দ্য হিন্দু নিউজ পেপারে. এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট কজ মাল্টিপল টাইমস কিন্তু আমাদের ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু এটা এসছে. যদি আমরা 2023-এর কোশ্চেন দেখি তাহলে এই কোশ্চেনটা দেখতে পাবো যে WTO এর উপরে এসছে, এগ্রিকালচারাল রিলেটেড সাবসিডিজের উপরে. দেন নেক্সট কোশ্চেন যদি দেখি 2018-এ এই কোশ্চেনটা কিন্তু এসছে. দেখো, হোয়াট আর দ্য কি এরিয়াস অফ রিফর্ম ইফ দ্য ডব্লিউটিও হ্যাজ টু সার্ভাইভ ইন দ্য প্রেজেন্ট কন্টেক্সট অফ ট্রেড ওয়ার. আমরা জানি ট্রেড ওয়ার কিন্তু এখনও চলছে এই মুহূর্তে চায়না, ইউএসএ এবং আদার্স নেশনের সাথে. তো এইটা কিন্তু খুবই রিলেটেড একটা টপিক. আর এরকম বহুবার ডব্লিউটিও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে. তো সেই জন্য এই টপিকটার উপরে কিন্তু আমরা মেন্স এবং প্লাস প্রিলিমসের দিক থেকেও কিন্তু এই কভারেজটা করব. ফার্স্টে চলে আসি, দেখি যে ডব্লিউটিওর কেন এখন হঠাৎ করে নিউজে আসলো. যদি দেখি ডব্লিউটিওর কিন্তু 14th মিনিস্ট্রিয়াল কনফারেন্স চলছে. মিনিস্ট্রিয়াল কনফারেন্স হচ্ছে ডব্লিউটিওর হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি, যেটা 2 ইয়ার্সে একবার হয়. 2 ইয়ার্সে একবারই সিটিংটা হয় এবং এরাই ডিসিশন নেয় ডব্লিউটিওর কি হতে চলেছে. এইটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে যে রিসেন্টলি ইউএসএ চায়না যে ট্রেড ওয়ার এবং ইউএসএর সাথে বিভিন্ন কান্ট্রি ইনক্লুডিং ইন্ডিয়া প্লাস ইউরোপিয়ান ইউনিয়নস এবং অন্যান্য দেশের সাথে যে ট্রেড, যে একটা কমপ্লিকেশনস চলছে, সেটা কিন্তু এই ডব্লিউটিওর ভূমিকাকে আরও বেশি রিলেভেন্ট করে দিচ্ছে. তো ডব্লিউটিও কি কোন এগ্রিমেন্টের আন্ডারে সেট আপ হয়েছিল? দেখো, 1995-এ মারাকেশ এগ্রিমেন্টের আন্ডারে. প্রিলিমস রিলেটেড টপিক. এবার আমরা আসছি যে ডব্লিউটিওর কোর অবজেক্টিভস কি, ডব্লিউটিওকে কেন আনা হয়েছিল. 1995 সালে যে মারাকাশ এগ্রিমেন্ট হয়েছিল, কেন হয়েছিল? দেখো, তিনটে অবজেক্টিভ নিয়ে ডব্লিউটিওকে স্টার্ট করা হয়েছিল. একটা হচ্ছে লিবারালাইজেশনস, একটা হচ্ছে প্রেডিক্টিবিলিটি, একটা হচ্ছে ডেভেলপ. লিবারালাইজেশনস মানে কি? যেখানটায় ট্রেড করতে গেলে কম ট্যাক্স দিতে লাগবে, কম ব্যারিয়ার থাকবে, খুব সহজেই এক দেশের গুডস অন্য দেশে সাপ্লাই করা যাবে, এক দেশের পণ্য অন্য দেশে পাঠানো যাবে. এটাকে বলছে লিবারালাইজেশন. আমাদের দেশে লিবারালাইজেশন কবে হয়েছিল? 1990-91-তে কিন্তু লিবারালাইজেশন হয়েছিল. পিভি নরসিম্হা রাও প্রাইম মিনিস্টার ছিল, আর ফিনান্স মিনিস্টার কে ছিল? মনমোহন সিং. প্রেডিক্টেবিলিটি. দেন প্রেডিক্টেবিলিটি কি? যদি আমরা রুলস সেট থাকে, প্রেডিক্ট করতে পারি যে এই রুলসের থ্রুতে আমি এই গুডসটা এখানে পৌঁছাতে পারবো, তাহলে কিন্তু বিজনেস আরও সহজ হয়. যদি আমরা না জানি যে ওই দেশে কি নিয়ম আছে বা এই গুডসটা পাঠানোর কি নিয়ম, তাহলে দেখা গেলো আমরা গুডসটা পাঠালাম, দেখুন ওখানে রিজেক্ট হয়ে গেল, তাহলে ইকোনমিক লস হবে. তো যদি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা নিয়ম রুলস ফিক্স থাকে, তাহলে কিন্তু ট্রেড আরও বাড়তে পারে. ডব্লিউটিও এটাই তার মেন কাজ, সেটা হচ্ছে যে গ্লোবাল যে বিজনেসেস সেটাকে আরও গ্রো করা, আরও প্রসপারিটি আনা. দেন ডেভেলপমেন্ট. ডেভেলপমেন্ট কি? যেগুলো ডেভেলপিং কান্ট্রি বা লিস্ট ডেভেলপ কান্ট্রি আছে, ছোট ছোট দেশ, উইক দেশ, পুয়ার নেশন, তাদের ক্ষেত্রে কি হচ্ছে কি সাবসিডি দেওয়া, তাদেরকে আরও রিল্যাক্সেশনস দিয়ে তাদের ডেভেলপমেন্টে হেল্প করা. তো তার জন্য রয়েছে কি S&DT প্রোটোকল, সেটা হচ্ছে স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট. তার মানে হচ্ছে স্পেশাল ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট হচ্ছে, ধরো আ কোনো টার্গেট নেওয়া হয়েছে যে আমরা পরবর্তী নেক্সট 10 বছরে সামথিং এত পার্সেন্ট ট্যাক্স কমাবো। সেখানে ডেভেলপড কান্ট্রি যারা উন্নত দেশ, তাদেরকে দেখা গেল বলা হলো যে তোমরা নেক্সট 5 বছরে এই টার্গেটটা অ্যাচিভ করবে। বাট এই স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্টের আন্ডারে ডেভেলপিং এবং লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিকে দেওয়া হলো যে তোমরা ঠিক আছে 10 বছরের টার্গেটটা পূরণ করো। এটাই হচ্ছে স্পেশাল অ্যান্ড ডিফারেনশিয়েট, অন্যদের থেকে আলাদা ট্রিটমেন্ট। বোঝা গেল? তো এই ৩ টের উপরে কিন্তু কোর অবজেক্টিভ হচ্ছে আমাদের WTO. নেক্সট আমরা দেখি যে ফাউন্ডেশন আর প্রিন্সিপাল। কি প্রিন্সিপালস আছে? প্রতিটা অর্গানাইজেশনে একটা প্রিন্সিপালস থাকে। এর কি প্রিন্সিপালস আছে? দেখো, মোস্ট ফেভার্ড নেশন. মোস্ট ফেভার্ড নেশন হচ্ছে কারো একজন আরেকজনের কাছে ফেভারিট. দেখা গেল ইন্ডিয়ার কাছে জাপান ফেভারিট, ইন্ডিয়ার কাছে রাশিয়া ফেভারিট. তো WTO বলছে যে এরকম ফেভারিট নেশন বলে কিছু হয় না। আমাদের এভরি নেশন ইজ আওয়ার ফেভারিট নেশন. তার মানে একটা দেশের উপরে যদি আমি এক ধরনের ট্রিটমেন্ট করি, অন্য দেশের সাথেও কিন্তু আমরা সেম ট্রিটমেন্টই করব. যদি এক দেশকে কোনো কিছু জন্য অ্যালাউ করি, অন্য দেশগুলোকেও কিন্তু সেটাকে অ্যালাউ করতে হবে. এটা হচ্ছে সেম ট্রিটমেন্ট. তো মোস্ট ফেভারিট নেশনের মিনিংটা হচ্ছে এটাই. দেন দেখো ন্যাশনাল ট্রিটমেন্ট, এটা কি?
এই যে ট্রিটিং অল মেম্বার্স ইকুয়ালি, এটাই হচ্ছে মোস্ট ফেভার্ড নেশন। ন্যাশনাল ট্রিটমেন্ট কি? যদি আমি কোনো একটা গুডস ইম্পোর্ট করাই, ধরো একটা সাবান ইম্পোর্ট করিয়েছি এবং সেম আরেকটা সাবান হচ্ছে কি ইন্ডিয়াতে প্রডিউস হয়েছে। তো যখন মার্কেটে এই দুটো সাবান আসলো তখন আমরা আলাদা করে তাদেরকে ডিফারেনশিয়েট করতে পারব না। আমরা বলতে পারব না যে ওই প্রোডাক্টটা যেটা ইম্পোর্ট করা হয়েছে সেই প্রোডাক্টটা কে আলাদা কোনো ট্রিটমেন্ট দিচ্ছি, আর যেটা ডোমেস্টিক তৈরি হয়েছে, ইন্ডিয়াতে তৈরি হয়েছে তাকে আমরা আলাদা ট্রিটমেন্ট দিচ্ছি। সেটা কিন্তু করা যাবে না। এইটা এই ডব্লিউটিওর প্রিন্সিপালের এগেইনস্টে। আচ্ছা, আমরা একটা জেম পোর্টালের নাম শুনেছি না? জেম পোর্টাল। গভর্নমেন্ট মার্কেট প্লেস। এই পোর্টালের থ্রুতে গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট প্লাস স্টেট গভর্নমেন্ট কিন্তু প্রকিউরমেন্ট করে। গভর্নমেন্টের যে আলাদা, আলাদা অর্গানাইজেশনস আছে, এইমস, দেন ইন্ডিয়ান অয়েল, এরাও কিন্তু এই জেম পোর্টালের থ্রুতে প্রকিউরমেন্ট করে। তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস বা তাদের সবকিছুই তারা জেম পোর্টাল থেকে কিন্তু বাই করে। মানে আমাদের যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন তাদের ক্ষেত্রে জেম পোর্টাল। তো জেম পোর্টালে কিন্তু শুধুমাত্র মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টই থাকে। মোস্ট অফ দ্য ক্ষেত্রে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট এই জেম পোর্টালে থাকে। তাহলে এই ন্যাশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে কি এগেইনস্ট হচ্ছে না? এখানে তো বলা হয়েছে একবার প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে গেলে সেটা যখন মার্কেটে চলে আসছে তখন চায়নার হোক, আমেরিকার হোক আর ইন্ডিয়ার হোক, সেটা কিন্তু ইকুয়াল ট্রিটমেন্ট পাবে। তাহলে এখানে জেম পোর্টালে আমরা নিয়ম বানিয়ে রেখেছি যে না, জেম পোর্টালে তো শুধু মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টই থাকবে মোস্ট অফ দ্য ক্ষেত্রে। তাহলে তো এখানে তো যে প্রিন্সিপালস এর এগেইনস্ট এ করছি। তাহলে এটা নিয়ে ইস্যুস হওয়ার কথা। হ্যাঁ, এটা নিয়ে ইস্যুস রয়েছে এবং আমরা ডিসকাস করব। তো এখান থেকে পয়েন্টগুলো ইন্টারলিঙ্কেজ করতে হবে, তাহলে আরো বেশি আন্ডারস্ট্যান্ডিং আসবে। তারপর দেখো কনসেনসাস বেসড ডিসিশন মেকিং। তার মানে কি সবাই মিলে একসাথে কনসেনসাসে আসবো। কনসেনসাস বেসড ডিসিশন মেকিং এর একটা পজিটিভ গুণ হলো সবার সহমতিতে কোনো কাজ করা, কোনো ডিসিশন নেওয়া। আর একটা খুবই খারাপ গুণ হলো যদি সবার কনসেনসাস দরকার হয়, আমরা জানি যত মত তত পথ। তো সবার যদি মত নিতে হয় তাহলে কিন্তু একটা পথে পসিবল নয়। তো তার ফলে কি হয় কি ডব্লিউটিও ডিসিশন মেকিং এ প্রবলেম আসে এবং সেই এগ্রিমেন্টগুলো ডিলে হচ্ছে। তো এটা একটা কিন্তু মেইন প্রবলেম। তো এই প্রিন্সিপাল থেকেও কিন্তু আমরা ইস্যুস গুলো বুঝতে পারলাম যে এই প্রিন্সিপালস গুলো থেকে কি ইস্যুস ক্রিয়েট হতে পারে। দেন আমরা যদি স্ট্রাকচার যাই, এবার ডব্লিউটিও টা কিভাবে ফাংশন করছে একটু স্ট্রাকচারটা জানা জরুরি। তাহলে আমরা বুঝতে পারবো আরো ডব্লিউটিও এর ফাংশনসটা। দেখো মিনিস্ট্রিয়াল কনফারেন্স আমি আগেই বললাম এটা হচ্ছে হাইয়েস্ট ডিসিশন মেকিং বডি এবং 2 ইয়ার্স এ একবার তারা মিট করে। এটা 2026 এ সেশন চলছে। কোথায় চলছে? ক্যামেরুনে চলছে, ক্যামেরুনের ইয়ান্দুবুতে। দেন জেনারেল কাউন্সিল, যে জেনারেল কাউন্সিল এর দুটো পার্ট আছে। একটা হচ্ছে ডিসপুট সেটেলমেন্ট বডি। তার মানে একটা দেশ আরেকটা দেশের সাথে কোনো ট্রেড রিলেটেড কোনো ডিসপুট হলে তখন এই বডিটা সেটাকে ইয়ে করে, সলভ করে দেয়। দেন ট্রেড পলিসি রিভিউ বডি। ট্রেড পলিসি রিভিউ হচ্ছে কি এটা অডিট করে। দ্য টু অডিট মেম্বার্স ট্রেড পলিসিস। তার মানে মেম্বারদের যখন সাবসিডিজের ক্ষেত্রে, কনসেশনের ক্ষেত্রে যখন ছাড় দেওয়া হয়, তখন সেগুলো অডিটের প্রয়োজন হয় যে আদতেও সেই কান্ট্রিগুলো কি এগুলো ফলো করছে। এটা হচ্ছে ট্রেড পলিসি রিভিউ বডি। বোঝা গেল? তাহলে একটা হলো মিনিস্ট্রিয়াল কনফারেন্স হলো একটা জেনারেল কাউন্সিল। এবার হচ্ছে কি স্পেশালাইজড কাউন্সিল। এটা কি করে? এর মধ্যে রয়েছে কি কাউন্সিল ফর ট্রেড ইন গুডস, সার্ভিসেস, গ্যাট আর গ্যাটস পড়বো আমরা, সব পড়বো। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ট্রিপস। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে স্পেশালাইজড কাউন্সিল। অ্যান্ড দেন একটা সেক্রেটারি হেডেড বাই ডিরেক্টর জেনারেল। একজন তো হেড থাকতে হবে না? ডব্লিউটিওর হেড যে তিনি হচ্ছে ডিরেক্টর জেনারেল। সেক্রেটারিয়েট, তার সেক্রেটারি রয়েছে এবং সে নিত্যদিনের কাজটা করে, এভরিডে ওয়ার্ক। বোঝা গেল? আর মিনিস্ট্রিয়াল কনফারেন্স কি হলো কি ২ বছরে একবার। এইবার আমরা আসবো যে কি এগ্রিমেন্টস, কি এগ্রিমেন্টস কিন্তু আছে ডব্লিউটিওর আন্ডারে। তো আমরা ফার্স্টে দেখি যে গাট। গাট হচ্ছে কিন্তু ফার্স্ট এগ্রিমেন্ট। এই গাট কি করছে? এই গাট 1994 এ হয়েছিল। সেটা হচ্ছে গুডস রিলেটেড যত ইস্যুস আছে, গুড রিলেটেড যত ম্যাটার আছে, গুডস বলতে কি ফিজিক্যাল প্রোডাক্ট। যেমন খাদ্যশস্য হতে পারে, যেমন ফুডস আইটেম, দেন ইলেকট্রনিক্স আইটেম, এগুলো হচ্ছে গুডস। অ্যান্ড গার্ডস হচ্ছে সার্ভিস রিলেটেড, যেমন আইটি, ব্যাংকিং, ট্যুরিজম। আমাদের যে টিসিএস, উইপ্রো, ইনফোসিস কাজ করছে, এটা হচ্ছে সার্ভিস। ইউরোপে, আমেরিকাতে তারা সার্ভিসটা এক্সপোর্ট করে। এই রিলেটেড যে সামলাবে সে হচ্ছে গার্ডস। এবার বোঝা গেল যে এই যে স্পেশালাইজড কাউন্সিল যে আমরা করছিলাম, এর উপরে আমি যেটা বললাম যে হ্যাঁ এটা আমি করব, এই যে স্পেশালাইজড কাউন্সিল, তো সেটাই হচ্ছে এইখানে যে গাট হলো গুডস রিলেটেড ম্যাটার সলভ করবে।
গার্ডস হচ্ছে সার্ভিস রিলেটেড ম্যাটার্স দেখবে। ট্রিপস কি? ট্রিপস আমরা জানি যে আইপি রিলেটেড, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। কেউ যদি কোনো জিনিস নতুন আবিষ্কার করে সেটাকে বলে আমরা জানি কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তো ওই আইপি রিলেটেড যে পেটেন্ট, কপিরাইট এই রিলেটেড ইস্যুস যে দেখবে, এই রিলেটেড নিয়ম যে বানাবে সে হচ্ছে ট্রিপস। আরেকটা কি আছে এগ্রিকালচার, এগ্রিমেন্ট অন এগ্রিকালচার। এগ্রিকালচার রিলেটেড যে এগ্রিমেন্টস গুলো আছে সেটা এওএ এরা দেখবে। বুঝা গেল? এইবার ডব্লিউটিওর একটা গুণ আছে। গুণ যদি বলি সেটা হচ্ছে যে কিছু না ডিফাইন করে দেয় যে আ তুমি এতটাই সাবসিডি দিতে পারবে, তুমি এতটা সাবসিডি মধ্যেই থাকতে লাগবে বা এতটাই তুমি টাকা দিতে পারবে। এই সবকিছু ডিফাইন করা রয়েছে ডব্লিউটিওর আন্ডারে। কেন ডিফাইন করা রয়েছে? সাপোজ ইন্ডিয়া যদি তার কৃষকদেরকে বেশি সাবসিডি দেয়, দেখা গেল বেশি সাবসিডি দিল। তার ফলে কি হবে? আমাদের খাবারের দাম কমে যাবে। যদি ইউরিয়ার দাম ৳১,০০০ থাকে, গভর্নমেন্ট সাবসিডি দিয়ে সেটা ৳৩০০ য় আনলো। তাহলে কি হবে? যে খাদ্যটা উৎপাদন হবে, যে চালটা বা মার্কেটে আছে তার দাম কম হবে। রাদার দ্যান যদি ৳১,০০০ য় যদি ইউরিয়ার দাম থাকতো তাহলে কিন্তু চালের দাম আরো বেশি থাকতো। তো তো এর ফলে কি হচ্ছে কি যদি ইন্ডিয়া বেশি সাবসিডি দেয় তাহলে আমাদের খাদ্যের দাম কত হবে? কমে যাবে। কমে গেলে কি হবে? বাইরের খাবার, বাইরের যে খাদ্যশস্য আছে সেগুলো কিন্তু ভারতের মার্কেটে এন্ট্রি নিতে পারবে না। কেন পারবে না? সেই তো খাবারের দাম বেশি। সেখানের চালের বাইরের চালের দাম বেশি। দেখা গেল ভিয়েতনামের চালের দাম বেশি হচ্ছে। বা বাংলাদেশ থেকে যে চাল আসবে সেটার চালের দাম বেশি। বাট আমাদের চালের দাম কম। আমরা কিভাবে দামটা কমালাম? কারণ ভারত সরকার সেটা সাবসিডি দিয়েছে বলে। তাহলে কি হবে? গ্লোবাল ট্রেড ক্ষতিগ্রস্ত হচ্ছে কি হচ্ছে না? তো এইটাই হচ্ছে ম্যাটার। এইটা নিয়েই আমাদের এই বক্স রিলেটেড যত আলোচনা। তো দেখতে পাবে যে আমাদের কিছু বক্স আছে। সেটা হচ্ছে ৪ টে বক্স আছে। একটা হচ্ছে গ্রিন বক্স, একটা হচ্ছে আম্বের বক্স, ব্লু বক্স, ডেভেলপমেন্ট বক্স। প্রিলিমস এর জন্য খুবই ইম্পোর্টেন্ট এবং মেইনস এর জন্যও ইম্পোর্টেন্ট। যদি এই রিলেটেড যে ডেটাগুলো, এই রিলেটেড যে ইনফরমেশনগুলো আমরা মেইনস অ্যান্সার রাইটিং এ ইনপুট করতে পারি, এড করতে পারি। দেখো গ্রিন বক্সে রয়েছে যে গ্রিন বক্সের আন্ডারে তুমি যত সাবসিডি দাও, যত কিছু দাও, কনসেশন দাও, কোনো প্রবলেম নেই। মানে কান্ট্রিগুলোকে এটা ডিফাইন করছে। এই বক্স মানে হচ্ছে বলছে দেখো সাবসিডিজ আর ক্লাসিফাইড। ঠিক আছে? কিভাবে তুমি সাবসিডি দেবে কান্ট্রিগুলোকে সেটা বলা রয়েছে। গ্রিন বক্স বলছে যে কোনো প্রবলেম নেই তুমি দিতে পারো। কি জিনিসে কোনো প্রবলেম নেই? রিসার্চ। তুমি রিসার্চে যত টাকা দাও কোনো অসুবিধা নেই। এনভায়রনমেন্ট প্রোটেকশন এ তুমি টাকা দাও কোনো প্রবলেম নেই। ফুড ফুড কাউকে তুমি হেল্প করছো, তাতে তুমি দাও কোনো অসুবিধা নেই। তাহলে প্রবলেম কোথা থেকে শুরু হচ্ছে? দেখো আম্বের বক্স থেকে একটু প্রবলেম শুরু হচ্ছে। আম্বের বক্স কি? আম্বের বক্সের আন্ডারে যেগুলো পড়ে, যেটা আমাদের ইন্ডিয়াতে চলছে দেখো এমএসপি আমরা জানি মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা প্রোভাইড করি 22 অ্যাপ্রক্স 22 স্টেপলসকে, খাদ্যশস্যকে। আর দুটো কিন্তু খাদ্যশস্যের বাইরেও আছে, কটন আছে যেমন। তো ২২ টা ফসলকে আমরা এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইসের আন্ডারে আনছি। তো এই রিলেটেড জিনিসগুলো দেন পাওয়ার সাবসিডিজ, ফার্টিলাইজার সাবসিডি যেটা বললাম ইউরিয়া। তো এটা হচ্ছে ইনপুট সাবসিডিজ, মেইনলি হচ্ছে ইনপুট। তার মানে একটা এগ্রিকালচারাল প্রোডাক্ট তৈরি হলো, তৈরি করতে যে জিনিসগুলো লাগে যেমন সার লাগে, ফার্টিলাইজার লাগছে, পাওয়ার লাগছে কেন মোটর ঘুরিয়ে জল সেচে জল লাগছে না? তো পাওয়ার লাগছে। দেন এই জিনিসগুলো হচ্ছে ইনপুট সাবসিডি। তো ইনপুট সাবসিডিজ যেগুলো হয় সেটা হচ্ছে আম্বের বক্স। বোঝা গেল? এর কিন্তু বাট লিমিট আছে। যে কি লিমিট আছে? যে এর হচ্ছে টোটালের 5% ডেভেলপ কান্ট্রি খরচ করবে আর টোটালের 10% হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। ইন্ডিয়ার জন্য কিন্তু এই যে আমরা সাবসিডি অনলি 10% প্রোভাইড করতে পারবো আমাদের টোটাল ভ্যালুয়েশন এ। বোঝা গেল? ব্লু বক্স বলছে একটু আলাদা। ব্লু বক্স কি বলছে? যে ডিরেক্ট পেমেন্ট। ডিরেক্ট পেমেন্ট মানে হচ্ছে আমি কৃষকদের হাতে ডিরেক্ট টাকা দিলাম। পিএম কিষানে আমরা কিন্তু ডিরেক্ট দিচ্ছি। পিএম কিষান কেন চালু হলো? এটাও যদি আমরা একটুখানি দেখি তাহলে দেখা যাবে যে আম্বের বক্স অলরেডি আমরা 10% ক্রস করে যাচ্ছি। কিন্তু কৃষকদের তো আরো দিতে হবে। কৃষকদের অবস্থা অতটা ভালো না ইন্ডিয়াতে। সেক্ষেত্রে গভর্নমেন্ট দেখলো কি যে আম্বের বক্সে যদি আমি আরো বাড়াতে থাকি তাহলে লিগ্যালিটি চলে আসবে। ইন্টারন্যাশনাল রুলস বেস অর্ডারে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। আমরা জানি কেউ মানে না ইন্টারন্যাশনাল রুলস বেস। এখন কেউ মানছে না বড় দেশেরা। কিন্তু আমরা যেহেতু আমরা মানি ইন্টারন্যাশনাল রুলস, সেই হিসাবে কিন্তু আম্বের বক্স ক্রস হয়ে যাচ্ছে। তো ব্লু বক্সের আন্ডারে কি করলো? তখন আমাদের সরকার ডিরেক্ট কিন্তু পেমেন্ট করা শুরু করলো। তো এটারও অল্প আধটু লিমিটেশনস আছে।
দেন ডেভেলপমেন্ট বক্স আমি আগেও বলেছি ডেভেলপমেন্ট বক্স হচ্ছে আমাদের মানে ডেভেলপিং কান্ট্রি অ্যান্ড লিস্ট ডেভেলপিং কান্ট্রিদের জন্য তারা যে সাবসিডি দেয় সেই ক্ষেত্রে সাপোর্ট করে। এবার হচ্ছে MC-14 আচ্ছা কিন্তু নিউজ পেপারে এটার উপরেই এসছে যে MC-14টা কি মিনিস্ট্রিয়াল কনফারেন্স 14তম মিনিস্ট্রিয়াল কনফারেন্স 14th এটা যে ইয়োনদেতে হয়েছে আমি আগেই বললাম ক্যামেরুনে। এখানে কিছু ইস্যুস কিন্তু দেখা দিয়েছে যে এই ইস্যুসগুলো সলভ হওয়ার প্রয়োজন বা ইস্যুসগুলো রেজ করা হয়েছে কি দেখো ফার্স্টেই এই যে কনফারেন্সটা হয়েছে একে কিন্তু ডিজিটাল অ্যান্ড ডিসপুট কনফারেন্স বলা হচ্ছে। কারণ কি এখানে ডিজিটাল নিয়ে কিছু কথা বলা রয়েছে এবং ডিসপুট রিলেটেডও কিন্তু কিছু আর্গুমেন্টস এসছে। দেখো ডিসপুট সেটেলমেন্ট রিফর্ম আমরা জানি যে 2019 থেকে 2019 থেকে ইউএসএ কি করছে যে ডব্লিউটিও যে অ্যাপিলেট বডি আছে যেখানে ধরো ডব্লিউটিও একটা তো ডিসিশন দিল এবার ডিসিশন দেওয়ার পরে তো কোনো একটা অ্যাপিলেট বডি থাকবে যেখানে কান্ট্রি চ্যালেঞ্জ করতে পারবে সেই অ্যাপিলেট যে বডি আছে সেই জাজেস রিক্রুটমেন্টই হচ্ছে না কেন ইউএসএ ব্লক করে রেখেছে। তো এই রিফর্মসটা আনতে চাইছে ডেভেলপিং কান্ট্রি যে যত শীঘ্রই অ্যাপেলেট বডি আনা হোক তাহলে কি হবে কি জাস্টিস ডেলিভার করা যাবে। ই কমার্স মোরাটোরিয়াম মানে কি যে দেখো 1998 সালে একটা কাস্টমস করা হয়েছিল কি যে ডিজিটাল গুডস আছে যে আমরা জানি যে গুগল অ্যাডস দিচ্ছে আমাদের এখান থেকে রিভিউ নিচ্ছে সে টাকা ইন্ডিয়াকে দিচ্ছে না সে বাইরে নিয়ে যাচ্ছে সে চাইছে এটা করতে কিন্তু এখন কিন্তু ডিজিটাল ট্যাক্স কমার্স ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট নেয়। তো এই নেওয়ার ডেড লাইন ছিল 26 পর্যন্ত যে ডিজিটাল ট্রান্সমিশন ট্যাক্স। তো এটা এক্সপায়ার হয়ে যাচ্ছে। তো ডেভেলপ কান্ট্রি বলছে না এটা এক্সপায়ার হয়ে যাক এটাই ভালো। ডেভেলপিং কান্ট্রি বলছে যদি এক্সপায়ার হয়ে যায় আমাদের অনেক রেভিনিউ লস হয়ে যাবে। তো রেভিনিউ লস হয়ে গেলে কান্ট্রি রান করাতে তো প্রবলেম হয়ে যাবে। এই রিলেটেড একটা ইস্যুস এসছে। দেন প্লুরিল্যাটেরাল অ্যান্ড মাল্টিল্যাটেরাল। প্লুরিল্যাটেরাল কি? মাল্টিল্যাটেরাল কি? মাল্টিল্যাটেরাল হচ্ছে WTO সবাই মিলে একটা ডিসিশন নেওয়া হলো এটা করব। দেন এটাই হচ্ছে মাল্টিল্যাটেরাল। কিন্তু প্লুরি প্লুরিল্যাটেরাল হচ্ছে যে কয়েকজন মিলে সবাই না। কয়েকজন একটা বড় গ্রুপের কয়েকজন ৫-৬ জন এক জায়গায় হয়ে গেল। গিয়ে বলল, "ভাই আমরা এটা করব।" এটা হচ্ছে প্লুরিল্যাটেরাল। এই প্লুরিল্যাটেরাল কে করছে? চায়না। চায়না কি করছে? কয়েকটা কান্ট্রি নিয়ে তারা নিজেদের মতো একটা মেকানিজম বানিয়ে তারা চালাচ্ছে। কারণ কি? এটারও রিজন আছে। কারণ মাল্টিল্যাটারাল তো বন্ধ। WTO তো স্টপ করে রয়েছে। WTO তো একটা নামে একটা অর্গানাইজেশন লাইক ইউএন। ইউএনও এখন একটা নামেই চলছে। WTO সেই তার অ্যাপিলেট বডি নেই। কোনো জায়গায় ডিসিশনস আল্টিমেট দেওয়াই হচ্ছে না। তো প্লুরালিজম এর ক্রিয়েট হচ্ছে। এটা কিন্তু মাল্টিল্যাটারালিজম এর এগেইনস্টে। ইন্ডিয়া ডাজ নট সাপোর্ট দিস কাইন্ড অফ ইনিশিয়েটিভস। কারণ ইন্ডিয়া বিলিভস ইন মাল্টিল্যাটারালিজম। ওকে? ইউ হার্ড অ্যাবাউট দিস কি মাল্টিল্যাটারালিজম আমরা বহুতবার এমনি নিউজেও কভার করেছি। আমরা অনেকবার ভিডিও অ্যানালাইসিস আমাদের নোটস রয়েছে। আর বারবার এই টার্মসটা কিন্তু আসে মাল্টিল্যাটারালিজম। দেন ফিশারি সাবসিডি। সেম অ্যাজ যে ফিশারি সাবসিডি ব্যানের কথা চলছে। কিন্তু ইন্ডিয়াতে আমরা জানি যে শুধু যদি এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রি দেখি, এগ্রিকালচারাল সেক্টর দেখি যে শুধু কৃষিকাজ মানে না ফিশারিজও কিন্তু ইনক্লুডেড। তো ফিশারিজে কিন্তু আমাদের বিরাট একটা পপুলেশন যেমন এখানটায় মানে রুজি রোজগার চলছে তেমনি কিন্তু আমাদের খাবারের এটা কিন্তু অন্যতম একটা প্রধান উপাদান। ঠিক আছে? সো এখানে ইন্ডিয়া ডিমান্ড করছে না আরো ২৫ বছরের একটা ট্রানজিশন পিরিয়ড দেওয়া হোক যেখানটা আমরা আস্তে, আস্তে গিয়ে সাবসিডি শেষ করব মানে এগ্রিকালচারাল সেক্টরে। তো এইটা হচ্ছে এইবারের কিছু ডিসকাশন মিনিস্ট্রিয়াল কনফারেন্সে 14 মিনিস্ট্রিয়াল কনফারেন্স। এরপরে আসছে যে আমাদের সাথে কি রিলেশন WTO আর ইন্ডিয়ার কি, কি প্রবলেম চলছে। দেখো ফুড সিকিউরিটি হচ্ছে মেইন প্রবলেম। আমি যেটা আগেই বললাম যে ফুড সিকিউরিটি আমরা জানি প্রধানমন্ত্রী অন্ন যোজনা চলছে। ঠিক আছে? অন্নদাতা। তো এখানে 10% যে আম্বের বক্সের যে ক্যাপ লাইন আছে আমি একটু আগে আমরা দেখলাম আম্বের বক্সের একবার দেখে নিই। দেখো এইখানটায় আমি বললাম এই যে আম্বের বক্স এখানে 10% ইন্ডিয়ার জন্য কিন্তু এইখানটায় ইন্ডিয়া কিন্তু অলরেডি 10% পার করে গেছে। তো এটা একটা প্রবলেম। তো পিস ক্লজ যেটা আপাতত পিস ক্লজ দিয়ে এটাকে ম্যানেজ করা হচ্ছে 2013 এ আমরা পিস ক্লজটাকে মেনে নিয়েছিলাম যে ঠিক আছে পিস ক্লজ করে মানে একটা টার্মস কে ঠিক আছে 10 বছর তুমি নাও এর মধ্যে তুমি নিজেকে ঠিক করে নাও। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে না। কারণ কোভিড এসে গেছে। কোভিডের পর থেকে আরো বেশি মার্জিনাল সেকশনকে আরো বেশি সাপোর্ট করার দরকার রয়েছে। তো 10% কে আরো একটু বাড়ানো উচিত বা এই পিস ক্লজটাকে পার্মানেন্ট করা উচিত। দেন ডিজিটাল সভারেনিটি যে সেম জিনিস যে বিগ টেক কোম্পানিগুলো কোনো এক আমেরিকা থেকে এসে ইন্ডিয়াতে সার্ভিস দিচ্ছে এখানে
কামাচ্ছে, পয়সা কামাচ্ছে, ইনকাম করছে, দেন সে ট্যাক্স দেবে না। এটা হয় না। এইটা একটা ইস্যুস আমাদের সাথে ওদের। গ্রিন প্রোটেকশনিজম, ইউরোপিয়ান ইউনিয়ন কি করছে? সে স্ট্যান্ডার্ড সেট করে দিচ্ছে গ্রিনের নামে যে যদি রিনিউয়েবল এনার্জি থেকে প্রোডাক্টটা তৈরি হয় দেন আমি অ্যাকসেপ্ট করব, যদি না হয়, যদি কোল বেসড এনার্জি থেকে এই প্রোডাক্টটা তৈরি হয় দেন আমি অ্যাকসেপ্ট করব না। এর ফলে কি হচ্ছে? এক্সপোর্ট ইম্পোর্টে প্রবলেম হচ্ছে, এক্সপোর্টে প্রবলেম হচ্ছে। ট্রিপস ওয়েভার কি দেখো, কোভিডের সময় তো একটা দেখা দিয়েছিল যে ডেভেলপ কান্ট্রিরা ভ্যাকসিন বানিয়েছে। এটা হচ্ছে কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি তাদের, তারা শেয়ার করবে না। শেয়ার করলে অনেক টাকা, তারা ভ্যাকসিন বিক্রি করবে এবং অনেক প্রচুর, প্রচুর টাকা দিয়ে। তো সেটা কিন্তু এই রিলেটেড কিন্তু ইস্যুসটা। বিশেষ করে ডেভেলপিং কান্ট্রি এবং লিস্ট ডেভেলপ কান্ট্রি, তাদের এত পয়সা নেই খরচ করা। তাদের সাথে তুমি যদি ফর্মুলা শেয়ার করো দেন পসিবল। ফর্মুলা শেয়ার করলে তারা কম দামে সেই জিনিসটাকে তৈরি করতে পারবে। তো ট্রিপস রিলেটেড প্রবলেম কিন্তু চলছে। দেন আমরা এই ডব্লিউটিওর এই সিচুয়েশন থেকে কিভাবে বেরোবো? দেখো, রিস্টোরিং ক্রাউন জুল। ক্রাউন জুল কি? ক্রাউন জুল হচ্ছে যে অ্যাপিলেট বডি সেটাকে ফর্ম করা, আবার সেটাকে অ্যাক্টিভ করা এবং যে ডিসপুটগুলো আছে সেগুলোকে সলভ করে নেওয়া। দেন পার্মানেন্ট সলিউশন, ফুড সিকিউরিটি, যে এত বড় দেশ, আমাদের মতো এত বড় দেশে ফুড সিকিউরিটি ইজ ইম্পর্টেন্ট। এই যে রেশনে যে চাল ডাল এগুলো দেওয়া হচ্ছে, আমরা যখনই দেখি যে কোভিড লাইক সিচুয়েশন, এখনের মতো সিচুয়েশন যখন এখন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বিজনেস শ্রিঙ্ক হচ্ছে, কজ মিডল ইস্টে ওয়ার চলছে, অয়েল গ্যাস নেই। তো সেক্ষেত্রে কিন্তু এই ইনিশিয়েটিভটা ফুড সাবসিডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, ফার্টিলাইজারের দাম কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনটু গ্রিন ট্রেড, যে যে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম সিবিএম করছে, ঠিক আছে? ওদের কার্বন বর্ডার ম্যানেজমেন্ট আছে, তার মানে যেটা আমি বললাম যে রিনিউয়েবল এনার্জির গুডস তারা অ্যাকসেপ্ট করবে। তো এই মেকানিজমগুলোকে একটু ঢিল দেওয়া উচিত বা একটা লিমিটেড পোর্শনে ইউজ করা উচিত, নইলে কিন্তু ওয়ার্ল্ড ট্রেডের কিন্তু সেই এনরিচমেন্ট হবে না। ক্যালিব্রেটেড ডিজিটাল ট্রেড গভর্নেন্স, ই কমার্স সেক্টরে যেটা বলছে যে ট্যাক্স মুকুব, সেটা পসিবল নয় এখানে। কারণ হচ্ছে কি, তাহলে ডেভেলপিং কান্ট্রি, লিস্ট ডেভেলপিং কান্ট্রি কিন্তু রেভিনিউ অনেকাংশে হ্রাস পাবে। তো এই নিয়ে কিন্তু একটা মিডিল পাথ বের করা উচিত। ইনক্লুসিভ মাল্টিলাটারিজম ওভার প্লুরিলাটারিজম। তো বলছে দেখো, প্লুরিল্যাটারালিজমের প্রবলেমটা এটাই, যেটা হচ্ছে গ্রুপিজম ক্রিয়েট করবে। মাল্টিলাটারিজমের পয়েন্ট হচ্ছে সবাইকে নিয়ে আসবে। তো ইন্ডিয়া সাপোর্ট দিস কাইন্ড অফ মেকানিজম। তো মাল্টিলাটারিজমকে বেশি ফেভার করা উচিত এবং আরও বেশি ইন্টিগ্রেটেড করা উচিত ওয়ার্ল্ড ট্রেডকে। বোঝা গেল? এই যেন সন্দেহের বাতাবরণ না ক্রিয়েট হয়। কনসেনসাসে প্রবলেম আসছে, এটাই এটাই ইন্ডিকেট করছে যে ওয়ার্ল্ডে কিন্তু সবকিছু ঠিক চলছে না, গ্রুপিজম ক্রিয়েট হয়েছে এবং এটা ফিউচারে আরো বড় ভয়ঙ্কর ভূমিকা নিতে পারে। বুঝে গেল? এখন যে প্রবলেমটা চলছে, একটা ওয়ার চলছে, ওয়াইল্ড গ্যাস ক্রাইসিস রয়েছে, অনেক দেশ লকডাউন ক্লোজ হতে চলেছে। তো সেই যেন সিচুয়েশন না হয় তার জন্য একটা ট্রেডের ক্ষেত্রে, একটা ওয়ার্ল্ড ট্রেডের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালোভাবে কনসেনসাস বিল্ড করা দরকার। দেন কনক্লুশনস রয়েছে, যেটা হচ্ছে রিফর্ম মাল্টিল্যাটারিজম। জানি যে মাল্টিল্যাটারিজম দরকার ফর ডেভেলপমেন্ট ইকুইটি, সবার সাথে সবার মধ্যে ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই রিফর্ম একটা মাল্টিল্যাটারিজম দরকার। আমরা জানি ইউএনের কিন্তু রিফর্ম দরকার। তো সেম অ্যাজ যত গ্লোবাল ইনস্টিটিউশনস আছে সেগুলোর কিন্তু বেশিরভাগের কিন্তু রিফর্মস দরকার রয়েছে। তার ফলে কি হবে, কি ফুড সিকিউরিটি আমরা ইনশিওর করতে পারবো এবং আরও প্রসপারিটি গ্রোথ আনতে পারবো। তো এই আর্টিকেলটা আমরা পুরোটা পড়লাম। এই আর্টিকেলটা কিন্তু আবার আমাদের বেঙ্গলিতেও রয়েছে, যেমন ইংলিশ তেমনি বেঙ্গলি। দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থার কাঠামো, যেটা আমরা স্ট্রাকচার পড়েছি। এই দেখো সাবসিডি বক্স, ভর্তুকি বক্স যেটাকে রয়েছে, MC14, বিশ্ব বাণিজ্য সংস্থার মূল ইস্যুস সমূহ, বিশ্ব বাণিজ্য সংস্থা এবং ভারত। তো এই টোটাল কিন্তু এমন নয় যে আমি ইংলিশেই বা ইউপিএসসি দিতে পারবো, বেঙ্গলিতে ইউপিএসসি দেওয়া যায়। কন্টেন্ট কোথায় পাবো? রাইস আইসের কাছে কন্টেন্ট রয়েছে। রাইস আইসের ওয়েবসাইটে গেলে দেখতে পাবে বেঙ্গলি প্লাস ইংলিশে আমাদের এই ডিপ ডিপ হচ্ছে মেন্সকে টার্গেট করে এবং প্রিলিমসকে টার্গেট করে প্রিলিমস বাইটস, এডিটোরিয়ালকে টার্গেট করে এডিটোরিয়াল এক্সপ্লেন, সব কিন্তু বেঙ্গলি প্লাস ইংলিশে একদম সব কিছু আপলোড করা আমাদের ওয়েবসাইটে। এবং তার সাথে ভিডিও অ্যানালাইসিস কিন্তু কোথায় রয়েছে? আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই পুরো ভিডিও এক্সপ্লেনটা কিন্তু আমরা প্রোভাইড করে দিই। তো ওয়ান স্টপ সলিউশনস তো রাইস আইস বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য তো দিয়েইছে, যারা বিশেষ করে বাংলাতে দিতে চায়, বাংলা নিয়ে, কারণ বাংলা কমফোর্টেবল, বাংলা নিয়ে পড়ে এসছে। সেটা রাইস আইসের কাছে কিন্তু রয়েছে সলিউশন। তো ভালো করে প্রিলিমসের প্রিপারেশন নাও। আমাদের প্রিলিমস রিলেটেড আরও অনেক কিছু কিন্তু স্পেশাল স্পেশাল থিংস আসতে চলেছে। তো স্টে কানেক্টেড।
and share this video and subscribe the channels. Thank you.